প্রতি রবিবার চতুর্থ বর্ষের জন্য আমি মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি। আজকে 45টার ভিতরে 42তম মেডিসিন নিয়ে আলোচনা করব, আর 3টি থাকবে এ মাসে। আশা করি আমি প্রথম চতুর্থ বর্ষের সকল ওষুধ শেষ করতে পারবো। চলে আসি, আজকে 42তম ওষুধটির নাম হচ্ছে সিক্লি কর্মিউটাম। অর্থাৎ আমরা এতগুলো ওষুধ আলোচনা করেছি, আজকে যে ওষুধটি আলোচনা করব এটা নোসর্সের পর্যায়ে পড়ে, অর্থাৎ এটাও এক জাতীয় নোসর ওষুধ। চলে আসি আমরা তার লক্ষণ নিয়ে এবং কী কী রোগে কাজ করে এবং কিভাবে আমরা প্রয়োগ করব, কার সাথে আমরা এটা তুলনা করতে পারি। চলে আসি প্রথমে, যদি আমি সিক্লিকরের কথা বলি, আমরা অনেক সময় মহিলাদের রোগ হিসাবে বর্ণনা করে থাকি। যেই 4-5টা ওষুধ মহিলাদের উপর, অর্থাৎ মহিলাদের যৌনাঙ্গের উপর কাজ করে বিদায় আমরা ওষুধগুলোকে একটা গ্রুপে ভাগ করে প্রয়োগ করার সুবিধা কথা বলতে পারি। যেমন পালস, তারপরে সিক্লিকর, সিপিয়া, এই সকল ওষুধ অনেকটা মহিলাদের জন্য আমরা নির্ধারিত করে থাকি, যেহেতু মহিলা যৌনাঙ্গের উপরে তার অর্থাৎ যৌনাঙ্গের উপরে কাজ করে। মাসিক থেকে শুরু করে যত রকমের ট্রাবলস আছে এই ওষুধগুলো আমাদেরকে ভুললে চলবে না। সেই হিসাবে এই ওষুধটাও খুবই পরিচিত এবং খুবই বলবো পলিক্রাস নয়, যেই কয়েকটা রোগে বা কয়েকটা লক্ষণে আমরা দিতে পারি, চমৎকার তুমি কাজ পাবে, এই আশা রেখেই এটা আলোচনা শুরু করছি। প্রথমে যদি বলি সেটা হচ্ছে জ্বালা ও গরম কাতরতা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ, জ্বালা বলতে অনেকটা সালফারের মতো জ্বালা, কিন্তু পার্থক্যটা একটু আলাদা। জ্বালাতে সচরাচর জ্বালাতে পার্থক্য হচ্ছে এটা অনেক সময় সর্বাঙ্গে জ্বালা, এবং জ্বালাতে আমরা অনেক সময় হিমাঙ্গ হয়ে যায়, অর্থাৎ শরীরটা ঠান্ডা থাকে। ঠান্ডা না থাকলেই শরীর ধরলেই মনে হবে যেন শীতল। এইটুকু পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নাই জ্বালার সঙ্গে। অর্থাৎ সিক্লিকর হবে কি সালফার হবে, পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে হিমাঙ্গ অবস্থা আর একটা হচ্ছে গরম, অর্থাৎ শরীর কখনো ঠান্ডা হয় না বা হিমাঙ্গর অবস্থা ধারণ করে না। এটুকু পার্থক্য মনে রাখলেই আমরা সালফারের সঙ্গে জ্বালা এবং গরম কাতরতা, অর্থাৎ এত ঠান্ডা তারপরও সে কাপড় চোপড় গায়ে রাখতে পারে না, শরীর ধরলেই বোঝা যাবে তার শরীর ঠান্ডা, বিশেষ করে হাত পা অনেক বেশি শীতল হয়ে যায়। চলে আসি তারপরে যে ওষুধটার কথার জন্য আমরা বলে থাকি সেটা হচ্ছে রক্তস্রাব অথবা আক্ষেপ। স্রাব বলতে আমরা এইটুকু বুঝবো, যৌনাঙ্গের অর্থাৎ মাসিকের রজস্রাব বা রক্তস্রাব অথবা যে কোনো শরীরের অঙ্গ থেকে যদি কোনো রক্তস্রাব হয়ে থাকে তাহলে সিক্লিকরের কথা উল্লেখ করব। সেই হিসাবে সেটা যৌনাঙ্গের উপরও কাজ করে, অর্থাৎ মাসিকের যত রকমের ট্রাভেলস থাকুক না কেন সেই ওষুধের কাজ হচ্ছে সবচেয়ে বেশি। তারপরে 3 নম্বর যেটা বলা সেটা হচ্ছে জরায়ুর শিথিলতা ও মলদ্বারের শিথিলতা। শিথিলতা বলতে আমরা এইটুকু বুঝবো, কোনো অঙ্গের কোনো রকমের ফাংশনের কোনো রকমের অ্যাকশান হয় না, মনে হয় যেন অনায়াসেই সে কোনো জায়গা দিয়ে সব রক্ত বেরিয়েছে, তার কোনো চেষ্টা নাই সেই অঙ্গের। এই কারণে বলছে জরায়ুর শিথিলতা এবং মলদ্বারের শিথিলতা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে রাক্ষসী ক্ষুধা, অর্থাৎ ক্ষুধার জ্বালা অত্যন্ত বেশি, দেখলেই খেতে ইচ্ছে করে এবং অদম্য পিপাসা, অর্থাৎ কিছুতেই পানি খেয়ে তার নিবারিত হয় না, অর্থাৎ কিছুতে তার মিটে না। এই কথা 4-5টা মনে রাখতে পারলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপরে 5 নম্বর সবুজ বা কাঁটাবর্ণ দুর্গন্ধযুক্ত পদস্রাব। কিন্তু দেখো, আমরা জানি স্রাবের রঙ কালো হয় অথবা কটা বর্ণের হয় অথবা লাল হয়, কিন্তু সবুজ হতে দেখি না। কিন্তু এটা হয় এমন যে সবুজ আভাযুক্ত দেখলেই তুমি মনে করবে এইটাই সিক্লিকরের রোগী। অর্থাৎ চলে আসি তারপরে অনিয়মিত ঋতুস্রাব, যেটার জন্য বললাম মহিলাদের 1 নম্বর ওষুধ হিসাবে, অথবা এই 4-5টা ওষুধ মহিলাদের জন্য আলাদা করে রাখা হয়েছে। অর্থাৎ এই কথা নয় যে মহিলা ছাড়া এটা পুরুষদের ব্যবহার করা যায় না,
কিন্তু প্রশ্ন হচ্ছে যেহেতু বেশি ব্যবহার হয় সেই কারণে সেটাকে বলা হয়, সেজন্য ভুল ব্যাখ্যা করার কোনো কারণ নাই। আমি বলছি মহিলাদের ওষুধ, তার অর্থ এভাবে হোমিওপ্যাথিতে ব্যাখ্যা করা যায় না, কিন্তু তোমাদেরকে বলছি মনে রাখার জন্য। অর্থাৎ এই কয়েকটা ওষুধ আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা মহিলাদের যত রকমের যৌনাঙ্গ বা মাসিক অথবা কাজ করে সেগুলো আমরা অনায়াসে এই ওষুধগুলো প্রয়োগ করতে পারি। চলে আসি তারপরে তৃতীয় মাসে গর্ভস্রাব। দেখো এক একটা ওষুধ তৃতীয় মাসে হচ্ছে সিক্লিকর, সপ্তম মাসে হচ্ছে সিপিয়া এবং পঞ্চম মাসে হচ্ছে স্যাবাইনা। আমরা এভাবে ভাগ করে ওষুধগুলোকে মনে রাখতে পারি। তারপরে 8 নম্বর হচ্ছে দেহ ঠান্ডা, গায়ে কাপড়ে ঢাকা সহ্য নয়, যেটা আগে আমি আলোচনা করার সময় বলছিলাম জ্বালার মতন। তাহলে দেহ ঠান্ডা কিন্তু গায়ে কাপড় রাখতে চায় না, কাপড়টা ফেলে দিই, যেটা আমরা সালফারের মধ্যে দেখতে পাই। এই জন্য পার্থক্য হচ্ছে সালফারের গা গরম, এটার গা ঠান্ডা বা শীতল অবস্থা। যে কোনো রোগেরই এই অবস্থা ধারণ করুক না কেন আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। তারপরে আরেকটা অনুভূতি আছে, শরীরে যদি মনে হয় ইঁদুর হাঁটতেছে অথবা পিঁপড়া হাঁটতেছে, যদি মনে হয় এরকম সুশ্রুই যদি তার মনে হয়, তাহলে বুঝবেই সেটা সিক্লিকরের রোগী। এভাবেই আমরা ওষুধগুলো লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করব ওষুধ প্রয়োগের ক্ষেত্রে। তারপরে চলে আসি ধাতু বিকৃতিগ্রস্ত, যেটা সবচেয়ে ন্যাসে কথা একটা বলছিল, ধাতু বিকৃতিগ্রস্ত শীতল পেশি কঙ্কালসার মহিলা, অর্থাৎ যা খুব খুব সরু, হালকা, পাতলা এবং দেহের কোনো সৌন্দর্যই নাই এবং খুবই হালকা পাতলা, এবং এই ধাতুগ্রস্ত রোগেরই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। প্রশ্ন আসছে কার সঙ্গে আমরা তুলনা করতে গেলাম? দেখো এটা ব্যারাট্রামের সঙ্গে তুলনা হয়, আর সালফারের সঙ্গে আমি জ্বালার সঙ্গে আমি এটা তুলনা করেছিলাম। প্রশ্ন হচ্ছে কী কী রোগে কাজ করে? দেখো যতগুলো রোগের কথা বলা হয় প্রায়গুলোই হচ্ছে যৌনাঙ্গ সংক্রান্ত। যেমন আমি এখন বলতেছি জরায়ু থেকে রক্তস্রাব, জরায়ুর বংশ অর্থাৎ জরায়ুর টিউমার, প্রসব বেদনার সময়, গর্ভপাতের সময় এবং রক্তস্রাব, প্লাসেন্টা প্রিভিয়া, সুতিকা জ্বর, অর্থাৎ যত রকমের রোগ আছে সেগুলি। এছাড়া আর 3-4টা রোগ ছাড়া আর সে কাজ করে, যেমন আমশা, কলেরা, খিলধরা। আর একটা রোগ আমরা যদি বলতে পারি সেটা হচ্ছে গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনের যত ওষুধই আমরা আলোচনা করি না কেন কিছুতেই আমরা সিক্লিকরকে পিছনে ফেলতে পারবো না। শরীরে যদি কোনো অঙ্গে গ্যাংগ্রিন হয়ে থাকে তাইলেই এই সিক্লিকর অনায়াসে তোমরা প্রয়োগ করতে পারবে। তারপরে চলে আসি, অর্থাৎ এই যে আলোচনা করলাম, অর্থাৎ কী কী লক্ষণে আমরা প্রয়োগ করব আর কী কী রোগে প্রয়োগ করব। দেখা গেল অন্তত 80% রোগী হচ্ছে রোগই হচ্ছে জরায়ু সংক্রান্ত যত রকমের ট্রাভেলস আছে সেগুলোতেই এই ওষুধ কাজ করে। কিন্তু আর বাইরের 3টা কথা মনে রাখলেই আমরা বুঝতে পারবো। একটা হচ্ছে কলেরা, গ্যাংগ্রিন এবং অনেক সময় ছোট ছোট ফোঁড়া উঠে। এই 3টা অর্থাৎ মনে রাখতে হবে যে গ্যাংগ্রিন এবং কলেরা সচরাচর আমাদের দেশে এখন রোগী অনেকটা কমই থাকে, কারণ সেখানেও আমরা এই সিক্লিকরের সঙ্গে ভ্যারেট্রামের মিল খুঁজে পাই। অনেক সময় সেদের পার্থক্য নির্বাচন করে কোন ওষুধটা হবে সেটাই তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে। চলে আসি তাহলে আমরা পাইলাম লক্ষণ এবং কোন রোগে আমরা প্রয়োগ করব। এখন কিভাবে প্রয়োগ করব সেই মাত্রা এবং কোন পদ্ধতিতে আমরা দিতে পারি। দেখো শততম পদ্ধতির প্রয়োগ হয়তো অনেকে মনে করে সোজা, কিন্তু যেই ট্রাভেলসগুলোর সৃষ্টি হয় সেখান থেকে মুক্ত হওয়ার জন্যই নবযুগের নবতম ওষুধ এলএম পদ্ধতি। শততমে আমরা 6, 12 অথবা 24 এবং 30 দিয়েই আমরা প্রয়োগ করতে পারি। খুব সিলেকশন রাইট না হলে আমরা 200 পাওয়ারের উপরে আমরা যাব না। তারপরে চলে আসি আমাদের 50 পদ্ধতি। এলএম পদ্ধতিতে আমরা অনায়াসে M1, M2 প্রয়োগ করতে পারি। 2 বোতলেই বুঝবে যে এই ওষুধ তার লাগবে কিনা, রোগী বলবে। সুতরাং তোমরা অনায়াসেই এই সকল রোগী পেলে 2-1টা লক্ষণ মিললেই অনায়াসে তোমরা M1 থেকে শুরু করবে 50 পদ্ধতি প্রয়োগ। তাহলে চলে আসি
আজকের এই সিক্লিকর অর্থাৎ আমরা যেটা মহিলাদের ওষুধ বলে বিবেচিত করে থাকি, সেই মহিলাদের ওষুধের মধ্যেই এটার স্থান অনেক উপরে, যেহেতু জরায়ু সংক্রান্ত এবং জরায়ু সংক্রান্ত যত রকমের রোগ থাকুক না কেন সেটা আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। এই 4-5টা যেমন সেবাইনা, সিক্লিকর, সিপিয়া, পালস, এই 4-5টার বাইরে যে ওষুধ নাই তা না। যেমন অনেক ওষুধ আছে যেগুলি অন্য ওষুধে কাজ করে ভালো, কিন্তু হয়তো জনাঙ্গের উপরেও কাজ আছে, কিন্তু আমরা মহিলাদের যত রকমের রোগেই পাবো না কেন জনাঙ্গ সংক্রান্ত, আমরা এই 4-5টা ওষুধের কথা আমরা চিন্তা করব। চলে আসি তাহলে আজকের এই আলোচনা, অর্থাৎ চতুর্থ বর্ষে 42তম ওষুধ আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।